সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পড়ালেখা করতে কি মন চায়? আসলে চায় না। আমি যখন ছাত্র ছিলাম আমারও পড়ালেখা করতে মন চাইতো না। তোমরাও কিন্তু এর ব্যতিক্রম নয়। পড়ালেখা করতে কাহারই মন চায় না, এটা স্বাভাবিক ফেনোমেনা। কি করতে মন চায়? খেলবো, দুলবো, এদিকে তাকাবো ওদিকে তাকাবো, দুষ্টামি করবো। মনে একটা বেশি বেশি প্রশ্ন জাগে, আমি কবে বড় হব, কবে চাকরি করব, প্রেম করব, আসলে অনেক কিছু এক্সেপ্ট কিন্তু এগুলো মনে আসলেই তো আর হবে না। পড়ালেখা করতে হবে। যদি মানুষের মতো মানুষ হতে চাও, অবশ্যই পড়ালেখা করতে হবে। তুমি যদি পড়াশোনা করে নিজেকে এস্টাবলিশ করতে পারো, তাহলে তোমার মনে আগে যা জেগেছে সবকিছু তুমি এমনি পাবে। তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না, তুমি সামনের দিকে শুধু প্রসিড করবে। আর যদি তোমার এই ছাত্র জীবনে, অর্থাৎ অষ্টম, নবম, দশম, একাদশ ও দ্বাদশ এই শ্রেণীতে তোমরা জীবনকে বিলাসিতায় কাটাও, তাহলে পরবর্তী যে ভবিষ্যৎ তোমার অন্ধকার। তাই যদি এই 3-4টি বছর তুমি নিজেকে স্ট্রাগলে যুক্ত রাখতে পারো, আমি 100% শিওর তুমি সফল হবে। তাই আমি যা বলেছি মনোযোগ দিয়ে অনুসরণ করবে, ইনশাল্লাহ তুমি সফল হবে। আজকে তোমাদের একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, যে অধ্যায় 9, 10, একাদশ, দ্বাদশ শ্রেণীতে আছে। তোমরা ইতিমধ্যে বুঝে গিয়েছো। দেখো, অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। ছাত্রছাত্রীদের এই অধ্যায়টা নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ এবং ইভেন দ্বাদশ শ্রেণীতেও খুব কঠিন ভাবে, কিন্তু আসলে এটা হলো পানির মতো সহজ একটি অধ্যায়, যদি তুমি মাথায় বুঝে ঢুকাতে পারো। আর এই অধ্যায় যদি অষ্টম শ্রেণীতে একবার বুঝতে পারো, তাহলে তোমার একেবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত আর কোনো প্রবলেম হবে না। এখন দেখো, আমাদের এই রাসায়নিক বিক্রিয়ায় কি কি কন্টেন্ট তোমাদের এই টেক্সট বইয়ে আছে। প্রতীক কাকে বলে, সংকেত কাকে বলে, যোজনী কাকে বলে, যৌগমূলক কাকে বলে, ইন ডিটেলস, রাসায়নিক সমীকরণ কি এবং সমীকরণ লেখার নিয়মাবলী, রাসায়নিক বিক্রিয়া কত ধরনের হয়, প্রত্যেকটা ক্লাসিফিকেশন, সংযোজন, বিযোজন, দহন, প্রতিস্থাপন, প্রশমন বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়ার তাপ শক্তির পরিবর্তন কিভাবে হয়, তড়িৎ বিশ্লেষণ, শুষ্ক কোষ। তোমরা জানো আমাদের যে বডি আছে, এই বডিতে প্রতি সেকেন্ডে সেকেন্ডে এই রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে। শুধু তাই নয়, গাছপালাতেও হচ্ছে, যাদের জীবন আছে, লিভিং বিংস, তাদের মধ্যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে কিন্তু এই রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হচ্ছে। তুমি দেখো, এই নাক দিয়ে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তুমি এখান থেকে অক্সিজেন নিচ্ছ, সেখানে ফুসফুসে গিয়ে কিন্তু একটি রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হচ্ছে। তাহলে কত ইন্টারেস্টিং বিষয়। দেখো, আজকে এমন একটি ইন্টারেস্টিং বিষয় আমরা পড়তে যাচ্ছি, যেটা যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো, তাহলে তোমার অনেক মজা লাগবে। আজকে আর কথা না বাড়িয়ে আজকে শুরু করতে চাই। প্রথমেই দেখো প্রতীক, যেমন ধরো এক্সাম্পল হাইড্রোজেন, SYDROGEN, হাইড্রোজেন। দেখো, এই হাইড্রোজেন লিখতে হলে কিন্তু অনেক বড় একটা বিষয় লিখতে হয়। একে সংক্ষেপে যদি আমি এইচ লিখি, তাহলে সবাই কিন্তু বুঝবে এটা হাইড্রোজেন। অর্থাৎ একটি মৌলের ইংরেজি পুরো নামের সংক্ষিপ্ত রূপ বা প্রকাশকে ওই মৌলের প্রতীক বলে। আমি আবারও বলছি, একটি মৌলের সম্পূর্ণ বা পুরো নামের সংক্ষিপ্ত রূপ বা প্রকাশকে ওই মৌলের প্রতীক বলে। যেমন হাইড্রোজেনের প্রতীক হলো এস, এটা একটা সম্পূর্ণ নাম, আর এই সংক্ষেপে প্রকাশ করছো তুমি এস। ফর এক্সাম্পল অক্সিজেন, এটার সম্পূর্ণ নাম আর সংক্ষিপ্ত নাম হলো অক্সিজেন, ও। তাহলে একটি মৌলের সম্পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ বা প্রকাশকে ওই মৌলের প্রতীক বলে। যেমন হাইড্রোজেনের প্রতীক এস, অক্সিজেনের প্রতীক ও,
তারপরে দেখো সোডিয়ামের প্রতীক Na। এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার সোডিয়াম যেমন হাইড্রোজেন H মিলেছে, অক্সিজেন O মিলেছে, সোডিয়াম তো SO হওয়া উচিত বা S হওয়া উচিত, হলো না কেন? কিছু কিছু মৌলের নাম ল্যাটিন ভাষা থেকে এসেছে। যেমন সোডিয়ামের যে ল্যাটিন নাম নেট্রিয়াম, এই Na হলো নেট্রিয়াম দিয়ে শুরু, দেখো Na নেট্রিয়াম, তাই নেট্রিয়াম থেকে তোমার এই সোডিয়াম প্রতীকটা এসেছে। এরকম তোমাদের বইয়ে আরো অনেকগুলো প্রতীক দেওয়া আছে, তুমি একটু দেখে নেবে ভালো করে। এখান থেকে তোমাদের MCQ আসবে, সিকিউ আসবে। প্রতীক কাকে বলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন হলো সংকেত। সংকেত হলো দেখো কোনো মৌল বা যৌগের সংক্ষিপ্ত রূপ বা প্রকাশকে, কোনো মৌল বা যৌগের সংক্ষিপ্ত রূপ বা প্রকাশকে ওই যৌগের সংকেত বলে। যেমন ধরো মৌল কেন বললাম, দেখো একটু খেয়াল করে, H2, Cl2, O2, এগুলো কিন্তু সংকেত। এইগুলোকে বলা হয় মৌলিক অণু। মৌলিক কাকে বলে? যে পদার্থকে বাংলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলে মৌলিক পদার্থ। তাহলে দেখো এখানে যদি তুমি অক্সিজেনকে ভাঙো তাহলে অক্সিজেনই পাবে, দুইটা অক্সিজেন। এখানে ক্লোরিনকে বাংলা ক্লোরিনই পাবে, হাইড্রোজেনকে বাংলা হাইড্রোজেনই পাবে। এই জন্য এদেরকে বলা হয় মৌলিক অণু। তাহলে মৌলিক অণু এগুলো, তাহলে মৌলিক অণুগুলোকেও কিন্তু বলবা সংকেত। আর হলো যৌগ অণু, যেমন ধরো CH4, তোমাদের বাসা বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে যে গ্যাস দিয়ে তোমরা রান্না করতেছো সেটা হলো মিথেন, CH4। মজার বিষয় না? বাসা বাড়িতে তোমরা রান্না করতেছো, যেটা তোমার মা, বাবা, চাচি রান্না করছে, সেই গ্যাসটার নাম হলো মিথেন। তাহলে তো একে বাংলা কিন্তু কার্বন পাবা, 4টে হাইড্রোজেন পাবা, ডিফারেন্ট ডিফারেন্ট। একে বলা যৌগ অণু, একে বলা মৌলিক অণু, একে যৌগ অণু। তাহলে এই যৌগের যে সংক্ষিপ্ত রূপ একে বলা হয় সংকেত। মৌলিক অণুর যে সংক্ষিপ্ত রূপ তাকে বলা হয় সংকেত। তাহলে সংকেত কাকে বলে? মৌলিক অণু অথবা যৌগকে যে সংক্ষেপে প্রকাশ করার জন্য যা ব্যবহার করা হয় তাকে বলা হয় সংকেত। তাহলে এরা হলো মৌলিক অণু, আর এদেরকে বলা হয় যৌগিক অণু। একে বাংলে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট কার্বন এবং 4টে হাইড্রোজেন পাচ্ছ, আর এদেরকে বাংলে শুধু হাইড্রোজেনই পাচ্ছ, শুধু অক্সিজেনই পাচ্ছ, শুধু ক্লোরিনই পাচ্ছ। তাহলে মৌল এবং যৌগকে সংক্ষিপ্ত ভাবে প্রকাশ করার জন্য যে সংকেত ব্যবহার করে তাকে বলা হয় সংকেত। আশা করি তোমরা সংকেত বুঝতে পেরেছো। তোমাদের টেক্সট বইয়ে আরো সংকেত দেওয়া আছে, পানি দেওয়া আছে, তোমার অ্যামোনিয়া। পানি তো খাচ্ছই তোমরা, তোমরা জানো পানি। এখন এই পানির নাম যদি জিজ্ঞাসা করা হয় কাউকে, একটা রিক্সা চালককে জিজ্ঞাসা করলেও পানি বলবে হ্যাঁ পানি চিনে, কিন্তু এর একটা কেমিক্যাল নেম আছে, এটা কিন্তু কেউ জানে না, আবার অনেকেই জানে। এর নাম হলো তোমার হাইড্রোজেন অক্সাইড। এখন তুমি বাজারে গিয়ে যদি কোনো দোকানে বলো আমাকে হাইড্রোজেন অক্সাইড দেন, তাহলে দোকানদার কিন্তু চিনবে না, বাট যদি বলো পানি দেন তাহলে চিনবে। পানি এর রাসায়নিক নাম হলো হাইড্রোজেন অক্সাইড। এটা হলো অ্যামোনিয়া। এটাও তোমরা দেখেছো সবাই প্রায়, তোমাদের প্রতিষ্ঠানের যে বাথরুম আছে সেই বাথরুমে যে প্রস্রাব বা হিসু করো, সেই হিসুর যে গন্ধটা, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে অ্যামোনিয়া আছে। অর্থাৎ যে গন্ধ তোমরা বাথরুমে যেতে পারো না সেটা কিন্তু অ্যামোনিয়ার গন্ধ। অ্যামোনিয়া হলো NH3 অ্যামোনিয়া, আর এটা হলো হাইড্রোজেন অক্সাইড পানি, এটা হলো মিথেন। তাহলে এদেরকে বলা হয় কি? সংকেত। অর্থাৎ একটু অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত। সংকেত কে কে আছে? মিথেন, পানি, অ্যামোনিয়া, এগুলো বলা হয় মৌলিক অণু, হাইড্রোজেন, ক্লোরিন, অক্সিজেন। আশা করি তোমরা সংকেত বুঝতে পেরেছ। এখন হলো দেখো যোজনী কাকে বলে। যোজনী হলো সংক্ষেপে যদি তোমাকে বলতে হয় একটি মৌলের সাথে আরেকটি মৌলের যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতা, একটি মৌলের সাথে আরো একটি মৌলের যুক্ত হওয়ার যে সামর্থ্য তাকে বলা হয় যোজনী। এখন বিজ্ঞানীরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরেছে যে একটি মৌল যতটি হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে, অথবা এর সমতুল্য একটি মৌল ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে,
তার সংখ্যাকে ওই মৌলের যোজনী বলবো। আমি আবার বলছি, আমি যদি 5টি হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারি, আমার যোজনী হবে 5। এই কলমটা যদি 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে, এই কলমের যোজনী হবে 2। অর্থাৎ দেখো, হাইড্রোজেন ক্লোরাইড, একটি ক্লোরিন একটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তাই এর যোজনী হলো 1। আর আমরা তো জানি হাইড্রোজেনের যোজনী 1 স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়েছে। দেখো H2O, একটি অক্সিজেন 2টি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তাই অক্সিজেনের যোজনী হলো 2। দেখো CH4, একটি কার্বন 4টি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তাই এই কার্বনের যোজনী হলো 4। তাহলে দেখো, এই কার্বন এবং হাইড্রোজেন পরস্পরের লগে যুক্ত হয়েছে যে একটা ক্ষমতা বলে, এই ক্ষমতাটাকে বলা হয় যোজনী। অর্থাৎ একটি মৌলের সাথে অন্য একটি মৌলের যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় ওই মৌলের যোজনী। আর এখানে স্ট্যান্ডার্ড হিসেবে ধরেছে কাকে? হাইড্রোজেন বা এর সমতুল্য অন্য কোনো মৌল। তুমি এখন বলতে পারো স্যার হাইড্রোজেন তো বুঝলাম, এর সমতুল্য অন্য মৌলটি কে? ফর এক্সাম্পল ক্লোরিন। যেমন ধরো CCl4, এর নাম হলো কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে দেখো এখানে একটি কার্বন কয়টি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে? 4টি, তাই কার্বনের যোজনী হলো 4। এই যোজনী কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। তুমি যদি যোজনী না জানো তাহলে যৌগ গঠন করতে পারবে না, আর যৌগ গঠন ফরমেশন করতে না পারলে বিক্রিয়াও পারবে না। অর্থাৎ তোমার যোজনী কিন্তু জানতে হবে, মুখস্থ করতে হবে। যোজনী ডিটারমিনও করা যায়, নির্ণয় করা যায় কিভাবে, কিন্তু এটা তোমাদের ক্লাস 8-এ নাই। 9ম শ্রেণীতে উঠলে তোমরা যোজনী কিভাবে নির্ণয় করা যায় মৌল দেখে, ইলেকট্রন কনফিগারেশন দেখে সেটা পড়বে। তবে আপাতত তোমাদের বইয়ে, টেক্সট বইয়ে একটা শখ দেওয়া আছে, যোজনী কাদের আছে, যোজনী, দ্বিযোজনী, তারপর 3 যোজনী কাদের আছে, 4, 5, 6 যোজনী আছে, সেগুলো তোমাদের একটা শখ দেওয়া আছে, কষ্ট করে পড়ে নিবে। যেমন যোজনী আছে হাইড্রোজেন, যোজনী আছে ক্লোরিন, আছে ফ্লোরিন, আছে আয়োডিন, আছে সোডিয়াম, আছে লিথিয়াম, এগুলো সবার যোজনী 1। এরকম একটা শখ তোমাদের দেওয়া আছে। 2 যোজনী দেওয়া আছে, যেমন অক্সিজেন, যেমন সালফার, এরকম আরো অনেকে 2 যোজনী দেওয়া আছে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো সব মুখস্থ করে নিবে। তোমাদের MCQ-তে অবশ্যই কার যোজনী কত এরকম কিন্তু আসবে। আশা করি তোমরা যোজনী বুঝতে পেরেছো। এখন এই যোজনী জেনে কিভাবে যৌগ গঠন করবে সেটা জানা দরকার, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে সবাই। যেমন ধরো আয়রন, আমি জানি আয়রনের যোজনী হলো 2 হয়, 3 হয়। ক্লোরিন এর যোজনী হয় 1। এখন মনে করো আয়রনের যোজনী 2 ধরতেছি আমরা, আয়রনের যোজনী 2, ক্লোরিনের যোজনী 1। এখন এরা দুইজন যৌগ গঠন করতে চায়। যৌগ গঠনের নিয়ম হইল আয়রন যখন যৌগ গঠন করবে তখন এই ক্লোরিনের যোজনী নিবে, আর ক্লোরিন নিবে আয়রনের যোজনী, ইন্টারচেঞ্জ করবে। তাহলে কি দাঁড়ালো? Fe1Cl2। এই 1 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। অর্থাৎ তোমার এর নাম হলো ফেরাস ক্লোরাইড। অর্থাৎ যখন আমরা যৌগ গঠন করব, তোমার সাথে আমি যৌগ গঠন করব, আমার যোজনী তুমি নিবে, তোমার যোজনী আমি ইন্টারচেঞ্জ করে নিব, বলে আমরা যৌগ ফরমেশন করব। এভাবে সাধারণত যৌগ গঠিত হয়। যেমন ধরো আরেকটা এক্সাম্পল দেই, তাহলে আরো ভালো হবে। হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনের যোজনী 2। এরা যখন যৌগ গঠন করবে তখন হাইড্রোজেন অক্সিজেনের যোজনী নিবে, আর অক্সিজেন হাইড্রোজেনের যোজনী নিবে। এখানে 1 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। দেখো পানি ফরমেশন হয়ে গেছে। এইভাবে যৌগ গঠন হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে যৌগ গঠনের বেলায় দেখো যোজনী জানা কিন্তু অবশ্যই অত্যাবশ্যকীয়। যোজনী না জানলে তুমি কিন্তু যৌগ গঠন করতে পারবে না, আর যৌগ গঠন না করতে পারলে তুমি অবশ্যই বিক্রিয়া লিখতে পারবে না। এখানে কিন্তু আমরা একটা এক্সাম্পল, এখানে আরেকটি এক্সাম্পল আমরা দেখিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন হলো যৌগমূলক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। ইন্টারমিডিয়েট পর্যন্ত এটা আছে, যৌগমূলক কাকে বলে। কতগুলো মৌল মিলে যদি একটা গ্রুপ গঠন করে, গিয়ে দেখবে তোমরা যখন তোমাদের স্কুলে ক্যাপ্টেন নির্বাচন হয় তখন ফার্স্ট ক্যাপ্টেন, সেকেন্ড ক্যাপ্টেন এন্ড থার্ড ক্যাপ্টেন 3 জন একত্রে কম্বিনেশন করে একটা গ্রুপ তৈরি করে দেয়, ক্যাপ্টেন গ্রুপ। তখন তাদের কিন্তু কি কি কাজ আছে সেই কর্ম পরিকল্পনা কিন্তু তারাই ঠিক করে, ঠিক না?
ঠিক এরকম কতগুলো মৌল মিলে যদি একটা গ্রুপ গঠন করে তাহলে এই গ্রুপটাকে তুমি বলবা যৌগমূলক। যেমন এক্সাম্পল দেখো, NH4 প্লাস, তুমি দেখো এখানে একটি নাইট্রোজেন আর 4টি হাইড্রোজেন একত্রে যুক্ত হয়ে একটা গ্রুপ গঠন করছে, আর এই গ্রুপটা একটি মাত্র পরমাণুর মতো আচরণ করবে, তাহলে তাকে বলবা যৌগমূলক। তাহলে কতগুলো মৌল মিলে যদি একটি গ্রুপ গঠন করে এবং ইহা যদি একটি পরমাণুর মতো আচরণ করে তাহলে তাকে বলবো আমরা যৌগমূলক। সিম্পল বিষয় একদম। আরেকটি যৌগমূলক কি দেখো, কার্বনেট। এখানেও দেখো তুমি একটি কার্বন 3টি অক্সিজেন পরস্পরের সাথে কম্বিনেশন হয়েছে, একটা গ্রুপ গঠন করেছে, তাহলে এই গ্রুপটাও একটা যৌগমূলক। এর নাম হলো অ্যামোনিয়াম যৌগমূলক, এর নাম হলো কার্বনেট যৌগমূলক। এখন এই যৌগমূলকটা দুই ধরনের হয়ে থাকে, ধনাত্মক আর হলো ঋণাত্মক। তুমি বুঝতেই পারতেছো এটা হলো তোমার ধনাত্মক যৌগমূলক, এটা হলো ঋণাত্মক যৌগমূলক। এখন এর মাথার উপরে যে চার্জ বা আদান আছে, এই আদানগুলোকে বলা হয় যোজনী। এটা একটা একযোজী যৌগমূলক, এটা হলো একটা দ্বিযোজী যৌগমূলক। তোমাদের অবজেক্ট এমসিকিউ প্রায়ই আসে, নিচের কোনটি দ্বিযোজী যৌগমূলক, নিচের কোনটি একযোজী যৌগমূলক। এরকম আরো এক্সাম্পল দেওয়া আছে তোমাদের। এটা একটা একযোজী যৌগমূলক, এই যে এক আছে এখানে, এখানে দেখো এটা একটা একযোজী যৌগমূলক, এখানে NO3 মাইনাস, এটা হলো একযোজী যৌগমূলক। এর নাম হাইড্রোক্সাইড, এর নাম ফসফোনিয়াম, এর নাম নাইট্রেট, একযোজী যৌগমূলক। এরকম একটা সব তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা পড়ে নিবে। এই যৌগমূলক অবশ্যই অবশ্যই এমসিকিউতে রিটেনে আসবে। তাহলে কি দাঁড়ালো, আমি আবারও বলছি, কতগুলো মৌল মিলে যদি একটা গ্রুপ গঠন করে এবং ইহা যদি একটি মাত্র পরমাণু মতো আচরণ করে তাহলে তুমি বলবা তাকে যৌগমূলক বা মূলক। মূলক দুই প্রকার হতে পারে, ধনাত্মক যৌগমূলক, একটা হলো ঋণাত্মক যৌগমূলক। এই যে এখানে ঋণাত্মক, এটা ধনাত্মক। আর এই যৌগমূলকের উপরে যে আদান বা চার্জ থাকবে তাই ওই যৌগমূলকের যোজনী ইন্ডিকেট করবে। যেমন ধরো কার্বনেটের যোজনী কত, 2। এখন বলতে পারো স্যার এখানে তো -2 আছে। হ্যাঁ, যোজনী কোনোদিন মাইনাস হতে পারে না, যোজনী অলওয়েজ ধনাত্মক হয়। তাই এখানে মাইনাস থাকলে মাইনাসটা বাদ দিয়ে দিবে, তাহলে এর যোজনী কত, 2, এর যোজনী কত, 1, এর যোজনী কত, 1, এর যোজনী কত, 1, এর যোজনী কত, 1। অর্থাৎ যোজনী সবসময় পজিটিভ হয়, নেগেটিভ হয় না। কিন্তু আদান পজিটিভ এবং নেগেটিভ হতে পারে। আশা করি যৌগমূলক ডিটেলস বুঝতে পেরেছো। তাহলে একটা যৌগমূলক দিয়ে আমরা একটা যৌগ গঠন করতে চাই, দেখি কেমন হয়। দেখো তো সবাই একটু মনোযোগ দাও। তুমি ইতিমধ্যে একটু আগে দেখেছো এর যোজনী 1, এর যোজনী কত, 2। যখন এরা যৌগ গঠন করবে তখন এইভাবে কিন্তু যোজনী ইন্টারচেঞ্জ করবে। তাহলে কি দাঁড়ালো, NH4 হোল 2 CO3। এই এক দেওয়া যায় কথা, না দেওয়া একই কথা। তাহলে এর নাম হলো কি, অ্যামোনিয়াম কার্বনেট। কত ইজি দেখো, এগুলোই তোমাদের বৃত্তি পরীক্ষায় এসেছে, তোমাদের ইন্টারনাল পরীক্ষায় এসেছে। এর নাম অ্যামোনিয়াম কার্বনেট। তাহলে এই যোজনী 2 কার্বনেটের। আর এখানে অ্যামোনিয়ামের যোজনী কত, হোল 1 থাকতো, এক দেওয়া যায় কথা, না দেওয়া একই কথা। এভাবে আমরা দেখো যৌগ গঠন করলাম। তাহলে তোমরাই বুঝো, দেখো যোজনী কত ইম্পর্টেন্ট বিষয় যৌগ গঠন করার জন্য। তুমি যদি এটা যোজনী না জানতে তাহলে কিন্তু অ্যামোনিয়াম কার্বনেট এভাবে হতো না। তোমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন একটু খেয়াল করে দেখো, আমরা যদি ম্যাগনেসিয়াম সালফেট আঁকতে চাই, খেয়াল করবে এটা যোজনী 2, আমরা জানি এটা যোজনীয় 2। অর্থাৎ এদের দুইজনকে এমন ভাবে যুক্ত করবে, এই যোজনী যদি আরো সরল অনুপাতে ভাগ করা যায় তাহলে কিন্তু তোমার তাই করতে হবে। অর্থাৎ এই 2:2 আছে এখানে, একে সরল অনুপাতে এইভাবে ছোট করে নিতে পারি, আরো 2 দ্বারা সবাইকে ভাগ করে দিলে, তাহলে 2 দ্বারা এর যদি ভাগ করো, এর ভাগ করো, 1 থাকে, এন 1 থাকে, এন 1 কে কিন্তু আর ছোট করা যায় না। এখন এরা মনে করো যোজনী ইন্টারচেঞ্জ করবে, এই যোজনী ইন্টারচেঞ্জ করবে। অর্থাৎ এই 2 এবং 2 কে আমরা সরল অনুপাতে খুব ক্ষুদ্রভাবে ভাগ করে নিয়েছি। তাহলে এখানে কি দাঁড়াইলো, এনে ম্যাগনেসিয়াম আর এটা সালফেট। এই 1 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, এরও 1, এরও 1, এর নাম হলো ম্যাগনেসিয়াম সালফেট। অর্থাৎ যদি এখানে 2, 2 অথবা 4 থাকতে পারতো, তখন 2 দ্বারা ভাগ করতে 1 আর 2 হইতো। অর্থাৎ একে সরল অনুপাতে নিতে হবে ভাগ করে, এরপরে যোজনী ইন্টারচেঞ্জ করবে, যোজনী ইন্টারচেঞ্জ করে নেবে, এভাবে সরল অনুপাতে বিভক্ত করে। এখন দেখো
যদি এখানে 2 এবং 4 হতো তাহলে 2:4, তাহলে এখানে 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে 1:2 এরকম হতো। অর্থাৎ 1কে তো আর ক্ষুদ্রভাবে বিভক্ত করা যায় না। তাহলে আমি মনে করি আদ্যপান্তই বুঝিয়ে ফেলেছি কিভাবে দুইটা মৌল যৌগ গঠন করে, দুইটা যৌগমূলক কিভাবে যৌগ গঠন করে, ইভেন একটি মৌল এবং যৌগমূলক কিভাবে যৌগ গঠন করে, ইন ডিটেলস আমরা কিন্তু বুঝে ফেলেছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন হলো রাসায়নিক সমীকরণ কাকে বলে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে। হাইড্রোজেন যোগ অক্সিজেন সমান সমান ধরো পানি। হাইড্রোজেন যোগ অক্সিজেন এর জন্য পানি। আমরা জানি এই পাশে যারা আছে তাদেরকে বলা হয় বিক্রিয়ক, বিক্রিয়ক রিয়েক্টেন্ট ইংরেজিতে, বাংলা বিক্রিয়ক। আর এই পাশে যা আছে এটা হলো উৎপাদ বা প্রোডাক্ট। বুঝতে পেরেছো মনে হয়? অর্থাৎ প্রোডাক্ট, প্রডিউস, যেটা উৎপন্ন হয়েছে, প্রোডাক্ট, রিয়েক্টেন্ট এন্ড প্রোডাক্ট। মনোযোগ দিয়ে খেয়াল করবে। তাহলে এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটা বিক্রিয়ক আছে কিন্তু, আর এখানে উৎপাদ আছে একটি। উৎপাদ আবার অতিরিক্ত হতে পারে, একাধিক হতে পারে, 2টা 3টাও হতে পারে। বিক্রিয়ক 3-4টাও হতে পারে, 2টা হতে পারে, একটাও হতে পারে। তাহলে এখানে বিক্রিয়ক আছে 2টি, উৎপাদ আছে একটি। তাহলে বাম পাশে একই সমীকরণের বাম পাশে আছে কি দেখো বিক্রিয়ক, ডান পাশে কি আছে উৎপাদ। এখানে এটা কি আছে অণু, মৌলিক অণু, এটাও মৌলিক অণু। আবার দেখো ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন ইকুয়াল টু ম্যাগনেসিয়াম অক্সাইড। দেখো এখানে কি আছে মৌল, এটা আছে অণু, এটাও আছে অণু। অর্থাৎ তুমি এটা মৌলের প্রতীক নিয়েছ, এটা যৌগের সংকেত নিয়েছ। অর্থাৎ একটি রাসায়নিক বিক্রিয়া যা ঘটে, একটি রাসায়নিক বিক্রিয়ায় যা ঘটে তা বিক্রিয়ক এবং উৎপাদের প্রতীক এবং সংকেতের মাধ্যমে, প্রতীক এবং সংকেত, এই যে প্রতীক, এই যে সংকেত, এর মাধ্যমে, এই যে সংকেত, এর মাধ্যমে সংক্ষেপে প্রকাশ করাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, দেখো একটু মিলিয়ে নাও, একদম ইজি। তুমি জানো একটি বিক্রিয়া বাম পাশে বিক্রিয়ক থাকে, ডান পাশে উৎপাদ থাকে। সেই বিক্রিয়ক গুলোকে তুমি প্রতীক অথবা সংকেতের মাধ্যমে প্রকাশ করেছ। তাহলে একটি বিক্রিয়ায় যা ঘটে তাকে বিক্রিয়ক এবং উৎপাদকে সংক্ষেপে প্রতীক ও সংকেতের মাধ্যমে প্রকাশ করাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। আমি আবারও বলছি, একটি বিক্রিয়ায় যা ঘটে তা প্রতীক এবং সংকেতের মাধ্যমে বিক্রিয়ক এবং উৎপাদকে প্রকাশ করাকেই বলা হয় রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম কি? নিয়ম হলো 1 নম্বর নিয়ম একটু আগে বলে ফেলেছি, বিক্রিয়ক থাকবে বাম পাশে, উৎপাদ থাকবে ডান পাশে। 2 নম্বর, বিক্রিয়কগুলোকে প্রতীক, সংকেত, উৎপাদগুলোকে প্রতীক এবং সংকেতের মাধ্যমে প্রকাশ করতে হবে। 3 নম্বর, যদি একাধিক বিক্রিয়ক থাকে তাহলে এদের মাঝখানে সংযোজন চিহ্ন, প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে। যদি একাধিক উৎপাদ থাকে সেখানেও প্লাস বা সংযোজন চিহ্ন ব্যবহার করতে হবে। যদি দুই পাশেই যে পরমাণু আছে পরমাণু সংখ্যা সমান হয় তাহলে তুমি এখানে সমান চিহ্ন ব্যবহার করতে পারবে, আর যদি সমান না হয় তাহলে তীর চিহ্ন ব্যবহার করবে। এই পাশে সমান নাই, দেখো 2টা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, 2টা অক্সিজেন, 1টা অক্সিজেন, মিল নাই। তাহলে যদি আমি মিলিয়ে দিই তাহলে 2, তাহলে 2 দুগুণে 4টা হাইড্রোজেন, দেখো এখানে 2 দুগুণে 4টা হাইড্রোজেন মিলে গেছে। এখানে দেখো 2টা অক্সিজেন আছে, এখানেও 2টা অক্সিজেন আছে, দেখো 2টা অক্সিজেন, কারণ এই 2 হলো হাইড্রোজেনের সাথেও আবার অক্সিজেনের সাথেও। তাহলে 2 দুগুণে 4টা হাইড্রোজেন আছে, এখানে 2 দুগুণে 4টা হাইড্রোজেন, এখানে দেখো 2টা অক্সিজেন, এখানে দেখো 2টা অক্সিজেন আছে। এখন তুমি এখানে তীর চিহ্ন ব্যবহার না করে সমান চিহ্ন ব্যবহার করতে পারবে, কারণ এই দুই পাশেই কিন্তু সবগুলো পরমাণু সংখ্যা সমান আছে। যেমন দেখো আমি একটু বলি, এখানে 2 দুগুণে 4 আর এখানে আছে 2, এই মোট হলো 6। আর এখানে 2, এখানে 2টা হাইড্রোজেন আছে প্লাস এখানে 1টি অক্সিজেন আছে, তাহলে 2 আর 1 3 দুগুণে 6। তুমি দেখো বাম পাশে পরমাণু সংখ্যা এবং ডান পাশে পরমাণু সংখ্যা কি হয়েছে, সমান হয়েছে মোলের সংখ্যা। এই জন্য আমি এখানে সমান চিহ্ন ব্যবহার করতে পেরেছি।
আশা করি রাসায়নিক সমীকরণ কি এবং রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম তুমি বুঝতে পেরেছ। এখন দেখো রাসায়নিক বিক্রিয়ার ক্লাসিফিকেশন তোমাদের বইয়ে আছে, সংযোজন, বিযোজন, এই সকল অনেকগুলো আছে। আমি একটি একটি করে ধরে তোমাদের শেষ করতে চাই। সংযোজন বিক্রিয়া, সংযোজন, সংযোজন বিক্রিয়া। এই সংযোজনকে ইংরেজিতে বলা হয় এডিশন বিক্রিয়া। এডিশন তোমরা প্রায়শই সবাই ব্যবহার করো। এই আমাকে ফেসবুকে অ্যাড করে দিস রে দোস্ত, এ আমাকে মেসেঞ্জারে অ্যাড করে দিস। এট, এ ডি ডি, এট, এট মানে সংযুক্ত করা। সেই এট থেকেই কিন্তু আসছে এডিশন, সংযোজন বিক্রিয়া। এডিশন, ইট ইজ দ্য ওয়ান কাইন্ড অফ নাউন। এট হলো ভার্ব আর এডিশন হলো নাউন। তাহলে সংযোজন বিক্রিয়া তো তুমি কথাই বুঝতেছো, এড করে দেওয়া, সংযুক্ত হয়ে। তাহলে কি, দুই বা ততোধিক মৌল অথবা যৌগ অথবা যৌগ ও যৌগ একত্রে যুক্ত হয়ে যে পদার্থ তৈরি করে তাকে বলে সংযোজন বিক্রিয়া। যেমন ধরো নাম্বার 1, ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন ইকুয়াল টু ম্যাগনেসিয়াম অক্সাইড। এটা একটা সংযোজন বিক্রিয়া। দেখো এখানে দেখো দুই বা ততোধিক মৌল, মৌল ও যৌগ, যৌগ ও যৌগ একত্রে যুক্ত হয়ে যে নতুন পদার্থ উৎপন্ন করে তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। তাহলে এখানে মৌল যোগ অণু 2। খেয়াল করে দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করো। এখন দেখো ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাইঅক্সাইড সমান সমান ক্যালসিয়াম কার্বনেট। দেখো যৌগ যোগ যৌগ যুক্ত হয়েছে, যুক্ত হয়ে একটি যৌগ তৈরি করেছে, এটাকে বলে সংযোজন বিক্রিয়া। সংযোজন করছো, যুক্ত করছো, অ্যাড করছো। তাকে অ্যাড করছো ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডকে অ্যাড করে তুমি কি পাইছো, ক্যালসিয়াম কার্বনেট। এখানেও দুইটাকে অ্যাড করেছো, ম্যাগনেসিয়াম আর ঠিক কি অক্সিজেন। তাহলে মৌল যোগ অণু, মৌলিক অণু ইকুয়াল টু যৌগ, যৌগ যোগ যৌগ ইকুয়াল টু যৌগ। অর্থাৎ মৌল ও যৌগ, যৌগ ও যৌগ একত্রে যুক্ত হয়ে যে নতুন পদার্থ তৈরি করে তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। আমি আবারও বলতেছি, মৌল ও মৌল মানে মৌলিক অণু আর কি, মৌলিক অণু যোগ মৌলিক অণু যদি হয়। যেমন আরেকটা এক্সাম্পল তোমাদের দেই। দেখো হাইড্রোজেন একটি অণু, অক্সিজেন একটি অণু ইকুয়াল টু হয়েছে কি পানি। তোমরা জানো ইতিমধ্যে আমরা এই বিক্রিয়াটা পড়েছি। তাহলে মৌলিক অণু যোগ মৌলিক অণু ইকুয়াল টু যৌগ। তাহলে এইভাবে একাধিক মৌল, মৌল ও যৌগ, যৌগ ও যৌগ পরস্পরের সাথে যুক্ত হয়ে যে নতুন পদার্থ তৈরি করে তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। সিম্পল বিষয়, দুটি যৌগ একত্রে মিলিত হয়ে যে নতুন যৌগ তৈরি করে তাকে বলা সংযোজন বিক্রিয়া। মৌল ও যৌগ একত্রে যুক্ত হয়ে যে নতুন পদার্থ তৈরি করে তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। তাহলে একসাথে কম্বাইন করে বলবে মৌল ও যৌগ, যৌগ ও যৌগ একত্রে মিলিত হয়ে যে নতুন পদার্থ তৈরি করে তাকে বলা হয় সংযোজন বা এডিশন বিক্রিয়া। তোমাদের বইয়ে আরো এক্সাম্পল দেওয়া আছে, আসে নিচের কোনটি সংযোজন বিক্রিয়া। এখন দেখো দহন বিক্রিয়া, এর আগে আছে বিয়োজন। যত সংযোজনের বিপরীত হলো বিয়োজন বা বিযোজন, বিয়োজন বা বিযোজন বিক্রিয়া। এটা তোমরা দেখে বুঝতে পেরেছো, নাম একটা যৌগ ভেঙে নতুন পদার্থ তৈরি করবে তাকে বলা হয় বিযোজন বিক্রিয়া। একদম সিম্পল বিষয়। চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট একে তুমি উত্তপ্ত করবা, এটাকে উত্তপ্ত সিম্বল ত্রিভুজের মতো তাপ দেওয়া, তাপ প্রয়োগ করতেছো, হয়ে গেল ক্যালসিয়াম অক্সাইড আর হয়ে গেল কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ একটি পদার্থকে তুমি তাপ দিচ্ছ, তাপ দিলে হয়ে গেল একটি যৌগ, একটি যৌগ, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাই অক্সাইড। তাহলে একটি পদার্থকে তাপে বিয়োজিত করে নতুন একাধিক পদার্থ তৈরি করাকে বলা হয় বিয়োজন বা বিযোজন বিক্রিয়া। তোমাদের টেক্সট বইয়ে আরো একটি এক্সাম্পল দেওয়া আছে, ক্যালসিয়াম ক্লোরাইড। একে তাপ প্রয়োগ করতেছো, হবে KCl প্লাস অক্সিজেন। দেখো একটি পদার্থকে তুমি তাপ দিয়েছো, তাপ দিয়ে তুমি পেয়েছো ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। এটাও একটা বিযোজন বিক্রিয়া। আশা করি তোমরা বিযোজন বিক্রিয়া বুঝতে পেরেছ। কি বিক্রিয়া সেটা? একটি পদার্থকে তাপ দিয়ে বিয়োজিত করে একাধিক পদার্থ তৈরি করার বিক্রিয়াকে বলা হয় বিয়োজন বা বিযোজন বিক্রিয়া। এখন কি বিক্রিয়া? দহন বিক্রিয়া।
দহন বিক্রিয়া তো তোমরা বুঝোই। দহন মানে কি? পুরানো। অক্সিজেন ছাড়া তো আর পুরানো সম্ভব না। কোনো পদার্থকে অক্সিজেনে তুমি পুরাবা, পুরাইলে যে বিক্রিয়া হবে তাকে বলবো তুমি দহন বিক্রিয়া। সিম্পল কোশ্চেন কথা। যেমন ধরো সালফার, সালফারকে তুমি দহন করতেছো, হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এই সালফারকে তুমি অক্সিজেনে আবার দহন করতেছো, হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। এরকম হতে পারে। অথবা সালফার ডাইঅক্সাইড তুমি দিয়েছো, এখানে হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। অক্সিজেন দহন করাইছো কাকে? সালফার ডাইঅক্সাইডকে। এখানে কাকে দহন করাইছো? সালফারকে। এখানে কার্বনকে দহন করাও, কয়লা, কার্বন ডাইঅক্সাইড। তাহলে একটি পদার্থকে যথেষ্ট পরিমাণ অক্সিজেনে পোড়ালে সেই বিক্রিয়াকে কি বলবা? দহন বিক্রিয়া। আর এই দহন বিক্রিয়া অল দ্য টাইম তাপ উৎপন্ন হয়। তুমি যদি একটা লাকড়ি পোড়াও, অক্সিজেনের উপস্থিতি কিন্তু পূর্বে, তাহলে কি এখান থেকে তাপ উৎপন্ন হয় না? সেই লাকড়ি পুড়িয়ে আমরা ভাত রান্না করতেছি, দহন বিক্রিয়া। এখন কার্বন, কয়লাকে পুড়িয়ে তুমি দেখো ইট ভাটাতে ইটকে পোড়াচ্ছে, কাঁচা ইটকে পাকা করতেছে পুড়িয়ে, সেখানে কিন্তু কয়লা পোড়ানো হচ্ছে, সেখানে কিন্তু এই বিক্রিয়া করতেছে। কয়লাকে তুমি পোড়াচ্ছ অক্সিজেনে, হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছো দহন বিক্রিয়া। কোনো পদার্থকে অক্সিজেনে পোড়ালে যে বিক্রিয়া সম্পূর্ণ হয় তাকে বলা হয় দহন বিক্রিয়া। এবং দহন বিক্রিয়া সব সময় কি উৎপন্ন হবে? তাপ উৎপন্ন হবে। এখন প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া, এখন তুমি একটা ক্লাসে একটা বেঞ্চে তুমি বসেছো, এখন আমার এনার্জি বেশি, তোমাকে সরাই আমি ওখানে বসে যাব, এটাকে বলা প্রতিস্থাপন। ওকে ওকে সরিয়ে আমি বসে গেছি, অথবা আমি বসে আছি, তুমি আমাকে সরিয়ে দিয়েছো, কারণ তোমার এনার্জি বেশি, তোমার পাওয়ার বেশি। এটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝবা। জিঙ্ক যোগ কপার সালফেট। আমরা জানি কপারের শক্তি কম, জিঙ্কের শক্তি বেশি, আমরা জানি। এখন তুমি বলতে পারো, মনে প্রশ্ন থাকতে পারে, স্যার এটা কি করে আমি জানবো? এখানে তোমাদের ক্লাস 8-এ তো আমি আগেই বলেছি হাতে খড়ি, এখানে ইন ডিটেলস নাই। নবম শ্রেণীতে উঠলে তোমরা একটা সক্রিয়তা ক্রম সিরিজ পাবা, কার সবচেয়ে শক্তি বেশি, কার পর 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 কার কম, সেটা আছে। এখন আপাতত মুখস্থ করে নাও যে কপারের শক্তি কম, পাওয়ার কম, জিঙ্কের শক্তি বেশি। তাই এখানে জিঙ্ক এই কপারকে সালফেট থেকে সরাই দিবে, চলে যা, হবে তোমার জিঙ্ক সালফেট, এই কপার চলে গেল কপার। একে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ একে সরাই দিয়ে জিঙ্ক স্থান দখল করেছে, তাকে বলা প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ায়? কোন যৌগ থেকে অন্য একটি মৌল কোন মৌলকে সরিয়ে দিয়ে নিজের স্থান দখল করে নতুন যৌগ তৈরি করলে তাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। আমি আবার বলতেছি, কোন যৌগ থেকে কোন মৌলকে সরিয়ে দিয়ে অন্য কোন মৌল সেখানে বসে যদি নতুন পদার্থ তৈরি করে তাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। কোন যৌগ থেকে কোন মৌলকে সরিয়ে দিয়ে অন্য কোন মৌল স্থান দখল করে যে নতুন পদার্থ তৈরি করে তাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। তোমাদের বইয়ে আরো 2-3টি এক্সাম্পল দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে প্রতিস্থাপন বিক্রিয়ার, তোমরা পড়ে নিবে। এখন দেখো প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া মনোযোগ দিয়ে খেয়াল করবে। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। এটা তোমাদের অনেকেরই জীবনে ঘটেছে এই বিক্রিয়াটা। কোথায়? পাকস্থলীতে, পেটে। তোমার যখন বুক জ্বলে, পেট জ্বলে, তখন তোমরা অ্যান্টাসিড খাও, ট্যাবলেট অথবা সিরাপ। এই অ্যান্টাসিডটা হলো ক্ষার, আর তোমার পেটে কিন্তু জ্বলতেছে কেন? অ্যাসিড ফর্ম করছে। সেই ক্ষার যখন খাচ্ছ তুমি, সেই পেটে গিয়ে তোমার প্রশমন বিক্রিয়া করতেছে, অর্থাৎ এই ক্ষারটা ওই অ্যাসিডকে প্রশমিত করতেছে, নষ্ট করতেছে, ফলে তোমার পেট জ্বলা ভালো হয়ে যাচ্ছে। তাহলে সবারই পেটে কিন্তু এটা ঘটেছে, এবং অ্যান্টাসিড ট্যাবলেটও তোমরা খেয়েছো অথবা সিরাপ খেয়েছো। তাহলে এরকম আমরা প্রশমন বিক্রিয়া পড়বো। তোমাদের বইয়ে যে প্রশমন বিক্রিয়া দেওয়া আছে সেটা হলো ক্যালসিয়াম অক্সাইড, আর দেওয়া আছে CH3COS। দেখো এটা ভিনেগার, ইথানোয়িক অ্যাসিড। এই ভিনেগারটা তোমরা খেয়েছো চাইনিজ রেস্টুরেন্টে, কাপ পিরিচে যেগুলো দেওয়া হয় মরিচ কেটে কেটে, দেখবা একটু টক টক লাগে, সেটা হলো ভিনেগার, এই ইথানোয়িক অ্যাসিড, ভিনেগার অ্যাসিড। আর এটা হলো চুন। বাসা বাড়িতে তোমাদের যদি নানি, চাচি, দাদিরা থাকে, দাদারা থাকে, যে চুন খায়, সেই চুনটা কিন্তু এটা নেওয়ার পরে তোমরা পানিতে ভিজায়, ভিজানোর পরে যে চুন হয় সেই চুনটা আমরা কিন্তু খাই। এটা চুন, চুন মানে ক্ষার, আর এটা হলো অ্যাসিড। তাহলে অ্যাসিড, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করবে, এটা কি বলবা বলো? প্রশমন বিক্রিয়া। কিভাবে বিক্রিয়াটা করবে দেখো।
এখানে CH3, এদিকেই লিখি CH3COO হোল টু ক্যালসিয়াম প্লাস পানি। খেয়াল করবে, আমরা জানি প্রশমন বিক্রিয়া লবণ আর পানি উৎপন্ন হয়, এটা একটা লবণ আর এটা হলো পানি। এখান থেকে H চলে গেছে আর এখান থেকে অক্সিজেন চলে গেছে, মিলে পানি হয়েছে আর এটা লবণ। এখন তুমি বলতে পারো স্যার এটা কিভাবে ঘটলো, ওই বিক্রিয়াটা তো বুঝলাম না, CH3CO তো মাত্র একটা আছে, তোমাদের পূর্বেই বলেছি CH3COO এটা যদি 1 আর ক্যালসিয়ামের যদি 2, যখন এরা যৌগ গঠন করবে তখন কিন্তু এভাবে ইন্টারচেঞ্জ করবে। আমি তোমাদের পূর্বেই বলেছি এই বিক্রিয়া বোঝার জন্য, সংকেত ফরমেশনের জন্য যোজনী ফরজ, যোজনী পড়তেই হবে, যোজনী ছাড়া তুমি যৌগ গঠন করতে পারবে না। দেখো এখানে আসছে এই যে CH3CO হোল টু ক্যালসিয়াম 1 নিচে 1 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, এর নাম হলো ক্যালসিয়াম ইথানোয়েট। এটা একটি প্রশমন বিক্রিয়া, তোমাদের টেক্সট বইয়ে দেওয়া আছে। এটা চুন আর এটা হলো অ্যাসিড ভিনেগার, এটা লবণ প্লাস পানি, কারণ প্রশমন বিক্রিয়ায় তোমার লবণ আর পানি উৎপন্ন হয়। তাহলে তোমার বুঝতে পেরেছো চুন আর অ্যাসিড ভিনেগার বিক্রিয়া করেছে, অর্থাৎ এটা হলো ক্ষার, এটা হলো অ্যাসিড, এটা লবণ আর এটা হলো পানি। আশা করি প্রশমন বিক্রিয়া বুঝতে পেরেছ। এখন এই প্রশমন বিক্রিয়াও কিন্তু তোমার তাপ উৎপন্ন হয়, প্রশমন বিক্রিয়ায় অল দ্য টাইম তাপ উৎপন্ন হয়। তাহলে দহন বিক্রিয়া কিন্তু তাপ উৎপন্ন হয়েছে, আবার প্রশমন বিক্রিয়াও কিন্তু তাপ উৎপন্ন হয়েছে, তোমরা বুঝে নিয়েছো। আমাদের কিন্তু এরকম একটি বিক্রিয়া আর এখানে টার্ম আসছে, দেখো রাসায়নিক বিক্রিয়া তাপ শক্তির পরিবর্তন, অর্থাৎ এই যে রাসায়নিক বিক্রিয়া ঘটলো এখানে কিন্তু তাপ উৎপন্ন হয়েছে, অর্থাৎ প্লাস তাপ, এখানে বিক্রিয়াটাতে তাপ উৎপন্ন হয়েছে, অর্থাৎ এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এই টপিকটাও শেষ হয়ে যাচ্ছে দেখো একসাথে পড়ার। এই প্রশমন বিক্রিয়া পড়লেই রাসায়নিক বিক্রিয়া তাপ শক্তির পরিবর্তন আমার হয়ে গেল, অর্থাৎ এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়েছে। একটু পূর্বে দেখেছিলে কয়লাকে তুমি পোড়াচ্ছ, উৎপন্ন হয়েছে কার্বন ডাই অক্সাইড, এখানেও তাপ উৎপন্ন হয়েছে, অর্থাৎ এই রাসায়নিক বিক্রিয়ায় তাপের উৎপন্ন হয়, আবার তাপের শোষণও ঘটে, সেটাও আমরা দেখব। কিন্তু এখন আমরা দেখলাম যে তাপ উৎপন্ন হয়েছে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া যদি ঘটে তাপের শোষণ অথবা উদ্গীরণ ঘটবে, হয়তো ঠান্ডা হয়ে যাবে নয়তো গরম হবে, এটাকে বলা হয় তাপ শক্তির পরিবর্তন। এখন দেখো রাসায়নিক বিক্রিয়া তাপ শক্তির পরিবর্তন অলরেডি কিন্তু পড়িয়ে ফেলেছি, তোমার তাপ উৎপাদী বিক্রিয়া দেখালাম যে তাপ উৎপন্ন হয়, কিন্তু তাপের শোষণও তো ঘটে, সেটা কি বিক্রিয়া। এখন রাসায়নিক বিক্রিয়াতে তাপের শোষণ ঘটে সেটা হলো তোমার বেকিং সোডা। পূর্বে যখন তোমার মেডিকেল সায়েন্স এত আপডেট ছিল না, তখন মানুষ বেকিং সোডা খেত। বেকিং সোডা হলো একটা ক্ষার জাতীয় পদার্থ। মানুষের যখন বুক জ্বালাপোড়া করতো তখন অ্যান্টাসিড তো পেতো না, এতগুলো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বাংলাদেশে আছে, আগে কিন্তু এত ছিল না, এখন তো অ্যাভেলেবল অলিতে গলিতে ফার্মেসি, এবং খুব চিপ রেটে তোমরা এই ওষুধপত্র পাচ্ছ। কিন্তু অন্যান্য যে দেশ আছে বিদেশে কিন্তু এরকম নয়, অনেক কস্টলি। কিন্তু বাংলাদেশে তোমার অনেক ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে বিদায় তোমরা খুব সহজেই তোমরা ওষুধগুলো পাচ্ছ। পূর্বে এরকম যখন ওষুধ পেতাম না, জাতিসংঘের মাধ্যমে আমাদের ওষুধগুলো দেওয়া হতো, খুব রিয়ার, তাকিয়ে থাকতাম কবে এই ওষুধ আসবে, জনগণ পাবে সরকারের মাধ্যমে। তখন বেকিং সোডা খেত এই বুক জ্বালাপোড়া থামানোর জন্য, রেসিপ তোমার ফর্ম করতো পেটের ভিতরে, আর বেকিং সোডা হলো ক্ষার জাতীয়, তখন এটা খেলে প্রশমন বিক্রিয়া সম্পন্ন হতো। এখন বেকিং সোডা আর যদি আমাদের তোমাদের এখানে যেটা আছে বেকিং সোডা প্লাস সাইট্রিক অ্যাসিড, সেখানে আমরা দেখবো যদি বেকিং সোডা নেই, এখানে বেকিং সোডাকে বেকিং সোডা কিন্তু একটা সংকেত আছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, যার আরেকটি নাম আছে সোডিয়াম বাইকার্বনেট, যেটা নবম শ্রেণীতে উঠলে তোমরা পাবে, কিন্তু তোমাদের অষ্টম শ্রেণীতে শুধু বাংলা দিয়ে তোমাদের বিক্রিয়াটা লিখিয়েছে বেকিং সোডা প্লাস সাইট্রিক অ্যাসিড। এই বিক্রিয়াটা যদি ঘটে তাহলে উৎপন্ন হবে সোডিয়াম সাইট্রেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। আমি এদিকে জায়গা নেই তাই এখানে লিখতেছি সোডিয়াম সাইট্রেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। ওনারা বাংলায় লিখছেন, আমি সংকেত দিয়ে লিখলাম। এই বিক্রিয়ায় তোমার তাপের শোষণ ঘটে, অর্থাৎ তাপের শোষণ এখানে সম্পন্ন হয়। এখন তাপের শোষণ আর কোথায় ঘটে, কি বিক্রিয়া আছে এখানে দেখো,
নাইট্রোজেন যোগ অক্সিজেন সমান সমান নাইট্রিক অক্সাইড, এই বিক্রিয়াটিতেও তাপের শোষণ ঘটে, অর্থাৎ মাইনাস তাপ। যদি তাপ উৎপন্ন হতো তাহলে এখানে প্লাস তাপ দিতাম, যেহেতু এখানে মাইনাস দিয়েছে এখানে তাপের শোষণ ঘটে, অর্থাৎ একটি রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হতে পারে অথবা তাপের শোষণ ঘটতে পারে, এটা তোমরা বুঝে নিলে। এরপরে আমাদের আছে কি টপিক, তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ, খেয়াল করো, একটি তড়িৎ বিশ্লেষণ ঘটার জন্য একটি তড়িৎ রাসায়নিক কোষ দরকার, এটা একটা তড়িৎ রাসায়নিক কোষ। এখানে একটি এনোড দরকার, একটি ক্যাথোড দণ্ড দরকার, আর এই এনোড আর ক্যাথোড দণ্ডটিকে আমরা ব্যাটারির মাধ্যমে সংযুক্ত করি। এই ব্যাটারি এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, এই লম্বা যে এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, যেহেতু এই প্লাসের লগে এটা প্লাস দণ্ড সেহেতু এটা হবে প্লাস আর এটা হবে মাইনাস, এটা হবে প্লাস এটা হবে তোমার মাইনাস। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে। এখন এটা হলো তোমার একটি যন্ত্র, যে যন্ত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয়। তোমাদের টেক্সট বইয়ে দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড আর পানির তড়িৎ বিশ্লেষণ, সোডিয়াম ক্লোরাইড আর পানির একত্রে তড়িৎ বিশ্লেষণ ঘটাতে বলছে। তো এখানে যদি সোডিয়াম ক্লোরাইড দেওয়া হয় সেখানে সোডিয়াম প্লাস থাকে, Cl মাইনাস থাকে, পানি ভেঙে H প্লাস হয় আর OH মাইনাস হয়, এই আয়নগুলো এইখানে ঘোরাঘুরি করবে, এই আয়নগুলো ঘোরাঘুরি করবে, অর্থাৎ পানি ভেঙে তোমার হবে H প্লাস আর হবে OH মাইনাস, আর NaCl ভেঙে তোমার হবে Na প্লাস আর Cl মাইনাস, এগুলো হবে। এই আয়নগুলো এখানে আছে, তাহলে তুমি বলো এটা তো প্লাস, প্লাস তো মাইনাসকে আকর্ষণ করবে, মাইনাস, তাই এই Cl মাইনাসটা এখানে যাবে, OH মাইনাস যাবে না। কেন যাবে না এটা হলো 9 10 তোমাদের আছে। এখন আপাতত ধরে নাও Cl মাইনাস এনে যাবে, প্লাস মাইনাসে যাবে, আর এখানে তোমার যাবে H প্লাস, যেহেতু এটা মাইনাস প্লাসকে আকর্ষণ করবে, যেহেতু এটা মাইনাস প্লাসকে আকর্ষণ করবে, এখানে চলে গেল এটা আর এখানে চলে গেল এটা, Cl চলে গেল, H প্লাসও চলে গেল, তাহলে রয়ে গেল কারা Na প্লাস আর OH মাইনাস, এই দুইটা একত্র হয়ে NaOH ক্ষার উৎপন্ন হবে, NaOH ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড। আর যারা চলে গেছে তারা তো তোমার একটা বিক্রিয়া ঘটিয়ে গিয়েছে, Cl মাইনাস, এই মাইনাস মানে একটা ইলেকট্রন বেশি, এটা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে Cl হয়েছে, কিন্তু Cl এইভাবে থাকে না, দ্বিপরমাণুক, Cl যোগ Cl সমান সমান Cl2। আর এখানে হাইড্রোজেন H প্লাস, প্লাস মানে একটা ইলেকট্রন কম, তাই একটা ইলেকট্রন দিয়ে দাও, তাহলে হলো H, H এভাবে থাকে না, H যোগ H সমান সমান H2। আমি আবারও বলছি, এটা হয়তো বুঝো নাই, এই প্লাসে মাইনাসকে আকর্ষণ করে নিয়ে চলে গেছে, এই মাইনাস এই প্লাসকে আকর্ষণ করে নিয়ে চলে গেছে, এই প্লাস আর এই মাইনাস রয়ে গেছে, এরা যুক্ত হয়ে NaOH উৎপন্ন হয়ে গিয়েছে রাসায়নিক তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। এখন এই যে Cl মাইনাস চলে গেছে যে এখানে এই এনোডে, এর নাম এনোড, এর নাম ক্যাথোড, এই এনোডে যে Cl মাইনাস আসছে, এই Cl মাইনাস মানে একটা ইলেকট্রন বেশি আছে, এটা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে Cl হলো, কিন্তু Cl এভাবে থাকে না, Cl2 হিসাবে থাকে, অণু হিসাবে, মৌলিক অণু, তাই Cl2 হইতে হলে আরেকটা Cl দরকার, তাই Cl যোগ Cl সমান সমান Cl2। এখানে দেখো এই H প্লাস মানে একটা ইলেকট্রন কি আছে বলো, কম আছে, এই একটা ইলেকট্রন দিয়ে দেওয়া হলো, হলো H, তাহলে এটা H যোগ H সমান সমান কি হলো H2। অর্থাৎ NaCl আর পানিকে যদি তুমি একত্রে তড়িৎ বিশ্লেষণ করো তাহলে তুমি কি পাবে, হাইড্রোজেন গ্যাস পাবে, তুমি ক্লোরিন গ্যাস পাবে। ক্লোরিন গ্যাস কোথায় পাবে, এনোডে, এর নাম এনোড, এর নাম হলো এনোড, ANODE এনোড, এর নাম হলো ক্যাথোড, ক্যাথোড। তাহলে তুমি ক্যাথোডে কি গ্যাস পাইলে, হাইড্রোজেন গ্যাস, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, MCQ-তে আসে, সৃজনশীলে আসে CQ-তে। এখানে তুমি এনোডে কি পেলে, ক্লোরিন গ্যাস, আর অবশিষ্ট কি রইল, সোডিয়াম হাইড্রোক্সাইড। আশা করি তোমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া বুঝতে পেরেছো। তাহলে তড়িৎ বিশ্লেষণের জন্য কি দরকার, এনোড ক্যাথোড দরকার, তাহলে এনোড দণ্ড ক্যাথোড দণ্ড, আর কি দরকার, ব্যাটারি। ব্যাটারি এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, যেহেতু এই প্লাসটা এই এনোডের লগে যুক্ত আছে তাই এনোড হলো প্লাস, আর এটা যেহেতু মাইনাস এর সাথে যুক্ত আছে তাই এটা হলো মাইনাস। আর NaCl এর জলীয় দ্রবণ, জল মানে পানি, এই পানিকে যদি তুমি তড়িৎ বিশ্লেষণ করো তাহলে উৎপন্ন হবে কি, NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, উৎপন্ন হবে কে, হাইড্রোজেন গ্যাস, উৎপন্ন হবে কে, ক্লোরিন গ্যাস। আশা করি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এই অধ্যায় থেকে কিন্তু অবশ্যই সৃজনশীল হবে, এই অধ্যায় থেকে অবশ্যই কোশ্চেন হবে, MCQ অনেক বেশি বেশি হয়, ক রিলেটেড, খ রিলেটেড কোশ্চেন এখান থেকে বেশি হয়,
তোমরা পড়ে নেবে। আর সর্বোপরি নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীতে এই রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া চ্যাপ্টারটা আছে, তোমরা পড়লে অনেক উপকৃত হবে। বুঝে ইন ডিটেলস। লাস্ট টপিক, শুষ্ক কোষ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা ঘড়ি হাতে দাও, ঘড়ির ভিতর কিন্তু একটা ব্যাটারি আছে, সেটা হলো শুষ্ক কোষ। তোমার রিমোট দিয়ে এসি সারো, রিমোট দিয়ে টেলিভিশন দেখো, রিমোট দিয়ে বক্স চালাও, সেই রিমোটের ভিতরে যে ব্যাটারি সেটাও কিন্তু শুষ্ক কোষ। তাহলে একটা শুষ্ক কোষে গঠন আমরা দেখতে চাই। এই শুষ্ক কোষের গঠন, প্রথমে আমরা একটা বক্স আঁকবো। সেই বক্সের তুমি দেখো একটি কার্বন দণ্ড প্রবেশ করাবো আমরা, কার্বন দণ্ড। এই কার্বন দণ্ডের এইটার মাঝখানে একটা টুপি থাকবে, টুপি। আর এইটা যে আস্তরণ থাকবে তাকে জিঙ্ক, জিঙ্কটা হলো তোমার অ্যানোড হিসেবে কাজ করবে, অ্যানোড হিসেবে কাজ করবে। আর এটা হলো প্লাস, টুপি, ধাতব, ধাতব টুপি। এই ধাতব টুপিটা হবে প্লাস, আর এটা হবে মাইনাস। এটা হবে অ্যানোড, এটা হবে ক্যাথোড। অর্থাৎ এটা হলো একটি কার্বন দণ্ড, কার্বন দণ্ড। আর এখানে তোমার থাকবে অ্যামোনিয়াম ক্লোরাইড, থাকবে কয়লা, কয়লার গুঁড়া, থাকবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এর মিক্সচার যুক্ত একটা পেস্ট। এই তিনটাকে কম্বাইন করে একটা পেস্ট থাকবে। কি থাকবে সেটা? NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া, আর থাকবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তোমরা একটা ব্যাটারি কিনে ভেঙে এটা দেখতে পারো, দেখবা ব্যাটারির ঠিক মাঝখানে কালো রঙের এরকম একটা দণ্ড থাকে, এটা ধাতব দণ্ড টুপিযুক্ত, এটাকে বলা হয় ক্যাথোড। আর এটার যে আস্তরণ থাকবে চারদিকে বক্স সিস্টেম, সেটা থেকে জিঙ্ক। আর এই জিঙ্কের পরে যেটা একটা সুন্দর প্রলেপযুক্ত কাগজ দিয়ে মোড়ানো হয়, তাহলে এই জিঙ্কটা হলো অ্যানোড, এটা হলো ক্যাথোড। এটা অ্যানোড, এটা হলো ক্যাথোড। আর এখানে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড, কার্বন এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের কি থাকে বলো? পেস্ট থাকে। তাহলে আমরা জানি সাধারণত তোমাদের নবম, দশম শ্রেণীতে আছে, এখানে ইন ডিটেলস নাই। অ্যানোড যেটা আছে এটা ইলেকট্রন ত্যাগ করে, ক্যাথোড যেটা আছে এটা ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ এখানে একটা বিক্রিয়া সম্পন্ন হবে। এটা হলো তোমার মাইনাস, এটা হলো তোমার প্লাস। সাধারণত এগুলো যে ব্যাটারি আছে রিমোট কন্ট্রোলে, এসি চালানোর জন্য যে বক্স চালানোর জন্য যে রিমোট আছে, সেই রিমোটের ভিতরে যে ব্যাটারি থাকে, ঘড়িতে তোমরা যে ইউজ করো ব্যাটারি, সেই ব্যাটারিতেও তোমার এই শুষ্ক কোষ থাকে। অর্থাৎ এই শুষ্ক কোষের মাধ্যমে আমরা আলো পেতে পারি, টর্চ লাইট যে আমরা জ্বালাই সেখানে আলো পাই। এখানে কি থাকে শুষ্ক কোষে? অ্যানোড এবং ক্যাথোড। অ্যানোড হিসাবে কি থাকে? জিঙ্ক দণ্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আসে। জিঙ্ক দণ্ডটি কি? ঋণাত্মক। এবং এখানে কার্বন দণ্ড, কয়লা যেটা থাকে সেটা হলো ধনাত্মক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো প্রত্যেকটা অবজেক্টিভ। এবং এটা হলো ধাতব টুপি পরানো থাকে। আর এখানে যে পেস্ট থাকে সেটা হলো তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং কার্বন, কয়লার গুঁড়া থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকে যে টপিকগুলো পড়লাম, তোমরা যদি মনোযোগ দিয়ে এই ক্লাসটি অনুসরণ করতে পারো, তাহলে আমি শিওর তোমরা যে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণী আছে সেখানে আর ব্যাক হতে হবে না, তোমরা অবশ্যই পারবে। তাই তোমরা দেরি না করে আমার চ্যানেলের পাশে থাকো এবং সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তোমরা আরো ভালো ভালো ভিডিও পাবে বলে আমি মনে করি, আশা করি। তোমরা সবাই পড়াশোনা করবে, সবাই ভালো থাকবে। খুদা হাফেজ।